সালাউদ্দিন সাহেবের মতোই দায়সারা কথা। আরে ভাই, আপনি আইনমন্ত্রী, আপনি বলবেন যে আমরা একটা নতুন আইন প্রণয়ন করে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এই পেপার বুক, এই ঘোড়ার ডিম কিভাবে আমরা বাইপাস করা যায় বা এই নিয়ম বাদ দিয়ে কি করা যেতে পারে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমরা হাইকোর্টে প্রয়োজনে আলাদা ২টা বেঞ্চ দিব শুধুমাত্র পেন্ডিং যে ধর্ষণের যেই মামলাগুলো আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য, এবং আগামী ৬ মাসের মধ্যে সকল মামলা আমরা শেষ করব যেভাবে হোক। আপনাকে অর্থাৎ দেখেন যে দে আর নট পলিটিক্যাল ক্যারেক্টার। এরা মানে মন্ত্রী হওয়াটা এদের জীবনের একটা সবচেয়ে বড় লক্ষ্য এবং অর্জন। তাদের আর কি সম্পৃক্ততা আছে আমি জানি না। সালাউদ্দিন সাহেব হাসিনা ১৭ বছরের মধ্যে ৯ বছর ছিলেন শিলংয়ে। আসাদুজ্জামান সাহেবের কোনো স্পষ্ট ভূমিকা আমরা দেখি নাই। এখন তারা মন্ত্রী হয়ে চিবায়, চিবায় মানে রিল্যাক্স হইতে গা ছাড়া দিয়ে কথা বলতেছেন, এবং দুইজনেরই কথা হচ্ছে আমরা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করি না। আরে ভাই, তোমার বিচার বিভাগের উপর কেউ হস্তক্ষেপ করতে বলছে? তো কেউ তো বিচার বিভাগের উপর হস্তক্ষেপ চায়? এই জায়গাগুলোই হচ্ছে এই বিএনপি সরকারের এই ৩ মাসের মাথায় এসে বিএনপি সরকার আ বিপদগ্রস্ত হচ্ছে এইসব নন পলিটিক্যাল অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে। সালাউদ্দিন হচ্ছে আমলা, আর আসাদুজ্জামান হচ্ছেন গিয়ে আইনজীবী, সিম্পল আইনজীবী। তাদের মানে চিন্তা করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সাথে এই জনসম্পৃক্ততা নাই, মানুষের আবেগটা নাই। প্রধানমন্ত্রীও যতটুকু আবেগ আক্রান্ত হচ্ছেন, এই ঘটনাটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তার ধারে কাছেও যাচ্ছেন। তারা খুব রিল্যাক্স। তারা বলছেন এখন কি আর সেই মধ্যযুগ আছে? জনক্ষোভ নিরসনের জন্য আমরা যদি নতুন আইন করি, নতুন আদালত, এত খরচ, এই সে, ওরে বাবারে বাবা! মানে এগুলারে আসলে ধরেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে আসলে মৎস্য ও পশু সম্পদে ট্রান্সফার করা হোক। কারণ তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া যাবে না। তার তারেক রহমান এবং বিএনপির ভেতরে তার শিকড় অনেক প্রথিত। তাকে মৎস্য ও পশু সম্পদ দেন বা এই নিরিবিলি মন্ত্রণালয়, ওইখানে যেয়ে থাকেন, মৎস্য এবং পশু নিয়ে থাকেন। আর আসাদুজ্জামানের ব্যাপারে কি করবেন এটা তারেক রহমান ভালো জানেন। কারণ যে জাতীয় বোল্ড স্টেপ দরকার ছিল, সেই স্টেপ কিন্তু আমরা দেখছি না। পাশাপাশি আপনি যদি দেখেন গতকাল আম আম প্রধানমন্ত্রী যখন রামিসার বাসায় গেছেন, সালাউদ্দিন সাহেব মহাব্যস্ত। মানে সে প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। আমি যদি দেখাই যে ধরেন প্রধানমন্ত্রী কথা বলছেন রামিসার পরিবারের সাথে, বাবা-মায়ের সাথে। সালাউদ্দিন কিন্তু ২ বার উঠে দাঁড়ায় গেছে, বের হয়ে যাবে এরকম একটা অবস্থা আরকি। এবং একবার প্রধানমন্ত্রী তাকে অ্যা হাত দিয়ে ইশারা দিয়ে তাকে আবার বসিয়েছেন। ফুটেজটা দেখেন। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার দেখেন সালাউদ্দিন কিন্তু পাশে উঠে দাঁড়ায় আছে। হবে, সেটা শীঘ্রই আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, আমার কাছে আমাদের কাছে সাহায্য চান, আল্লাহ রহম করুন, সব কিছু দিতে পারে। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা আপনি কিছু বলবেন? এই ফুটেজটা আবার একটু দেখেন। এই দেখেন এই তারেক রহমান কিছু বলবেন? অর্থাৎ দেখেন যে প্রধানমন্ত্রী কথা বলছে, এটা তো মিনিমাম কার্টেসি। এটা এক ধরনের কি বলবো মানে এই আচরণ শিক্ষা সালাউদ্দিন সাহেবকে কে দিবে? মানে উনি মহাব্যস্ত নাকি উনার গরম লাগতেছে, কটকট পড়ে গেছে, ওই বাসায় তার এসি নাই। তো মানে আমি বুঝি না এদের ফিলিংস কোথায়? এরা কি বুঝতেছে, না বুঝতেছে। তারপরে আপনি দেখেন সালাউদ্দিন সাহেব সেখানে আবার কথা বলছেন তার ফ্যামিলির সাথে তারেক রহমান সাহেবের বলার পর। বিচার তুমি খুব সংক্ষিপ্ত সময়, এটা দিয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আদালতের বিষয়ে তো আবার শুনেন। বিচার তুমি খুব সংক্ষিপ্ত সময়, এটা দিয়ে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই ২৪ ঘন্টার মধ্যে। মানে আদালতের বিষয় তো বলে আবার টান দেয়। আবার দেখেন ভিতরে বলে আসছে ২৪ ঘন্টার মধ্যে চার্জশিট দিব, বাইরে এসে কি বলতেছে। এর আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে ৪৮ ঘন্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো, এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব। এবং ধরেন এই যে পরিস্থিতি দেখে ডিএনএ টেস্ট করতে ৪৮ ঘন্টা সময় লাগে, তারা কে বলছে?
ডিএনএ টেস্টের কতক্ষণের মধ্যে ডিএনএ টেস্ট করা যায়, মোটামুটি একটা ফলাফল পাওয়া যায়। এখানে আসামি ধরা পড়ছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সবই আছে। তারপরে ওকে ফাইন একটা প্রক্রিয়া হতেই পারে। তো এইটার জন্য ৪৮ ঘন্টা, অর্থাৎ মানে দেখেন, রামিসার বাবা এই ঘটনার পরপর সাংবাদিকদেরকে বলছিলেন যে তিনি আশাবাদী না এই বিচারের ব্যাপারে। তিনি বলছিলেন যে উম আমি ভালো করেই জানি আপনারা এই জঘন্য অপরাধের সঠিক বিচার কোনদিন করতে পারবেন না। এই দেশে সাধারণ মানুষের উপরে হওয়া পৈশাচিক অন্যায়ের সুষ্ঠু বিচার করা তেমন কোনো অতীত রেকর্ড বা নজির নেই। এটি হচ্ছে একজন আম মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত পিতার, একজন কন্যা সন্তান হারানো পিতার প্রাথমিক প্রতিক্রিয়া। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি হয়তো বিচার পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাই যে পত্রিকায় যে জরিপটা আসছে, পত্রিকার যে জরিপের আলোকে যে রিপোর্টটা করা হয়েছে, ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন ১৭, ২০ দিনে ৫ কন্যা শিশু ধর্ষণ ও হত্যার শিকার। এটি আজকেরই পত্রিকা ২২শে মের পত্রিকার সংবাদ। এবং আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আইন ও সালিশ কেন্দ্র বলছে ১লা জানুয়ারি থেকে ২০শে মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৪৬ জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে ৩ শিশুকে। ধর্ষণের শিকার ২ শিশু আত্মহত্যা করেছে এবং চলতি মাসের ২০ দিনে প এ মানে ১লা মে থেকে ২০শে মে পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ২৪ শিশু। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ১২ জন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ জন। আ বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১১৫ শিশু খুন হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫,৯৫৮টি মামলা হয়েছে। মহিলা পরিষদের হিসাব আছে এবং সবকিছু মিলিয়ে যেই তথ্যগুলো এখানে আছে, কোন তথ্যই কিন্তু সরকারের জন্য ফেভারেবল না এবং এই তথ্যগুলো আসলে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে কিনা? যদি থাকে, এরপরে তারা এত রিল্যাক্স ওয়েতে বিচারের ব্যাপার, দীর্ঘসূত্রিতা, হেলে দুলে, মাথা দোলায়, গা দোলায়, হেসে, হেসে এত বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি বোধহয় আমার নাই। এবং খুব সম্ভবত সালাউদ্দিন সাহেব বা আসাদুজ্জামান সাহেব বোধহয় ভুলে গেছেন যে দিনাজপুরে ৯১ সালের বিএনপি সরকারের শেষের দিকে ইয়াসমিন নামে একটি মেয়েকে ধর্ষণ এবং হত্যার কারণে বিএনপি সরকারের গদি টালমাটাল হয়ে উঠেছিল। এই সালাউদ্দিন বা আসাদুজ্জামানরা বোধহয় সেই দিন ভুলে গেছে। এবং বিএনপির গত ৩ মাসে যে আওয়ামী প্রীতি, আওয়ামী লীগকে পুনর্বাসনের যে চেষ্টা এবং প্রতিটা সেক্টরে ধরেন হাসিনার আমলের গোয়েন্দা সংস্থার লোকজন সবাই এখনো বহাল। পুলিশের যারা এখনো আছেন ভেতরে নিভৃতে সবাই বহাল। মিডিয়াতে হাসিনার লোকজন ফ্যাসিস্টকে যারা টিকিয়ে রেখেছিল তারা এতদিন মাথা নিচু করেছিল, তারা আস্তে, আস্তে মাথা তুলছে, ফানা দিচ্ছে। সেনাবাহিনীর ভেতরে হাসিনার অনুগত বাহিনী এখনো বহাল। সেনা গোয়েন্দা সংস্থার মধ্যে বহাল। এনএসআই এর মধ্যে বহাল। সকল জায়গায়, অর্থাৎ আমাদের এসবি বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, সকল জায়গায় এই ইউনূসও পারে নাই, তারেক রহমানের এই ৩ মাসের সরকারও এমন কোনো পরিবর্তন করতে পারে নাই। অর্থাৎ আমরা ইউনূস সরকারের সময় যেমন বলেছিলাম যে ইউনূস সাহেবের কোনো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় নাই। যে আমার সুপ্রিমেসি, আমার কমান্ড, এই কমান্ডটা প্রতিষ্ঠিত হয়নি। ঠিক তেমনি বর্তমান বিএনপি সরকারের এই ৩ মাসেও কোন ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় নাই। তারেক রহমান সাহেব কি হেঁটে অফিসে গেলেন, কি শুয়ে অফিসে গেলেন, কি গড়াগড়ি খেয়ে অফিসে গেলেন? তিনি কি সিকিউরিটি নিলেন কি নিলেন না? তিনি আ উম এ কোট টাই পড়লেন না শার্ট পড়লেন নাকি টি-শার্ট পড়লেন? এগুলোতে আমাদের মানুষের বাংলাদেশের মানুষের খুব বেশি কিছু যায় আসে না। প্রতিদিন আপনি সংবাদপত্র খুললে দেখবেন যে তারেক রহমান হেঁটে অফিসে গেলেন, তারেক রহমান হেঁটে এই করলেন, তারেক রহমান অমুকের সঙ্গে হাত মিলালেন। তারেক রহমানের বদান্যতা বা তারেক রহমানের কৃতিত্ব তুলে ধরার কিছু নাই ভাই। একটা সরকারকে টিকায় রাখতে হইলে যা করা দরকার সেভাবে কাজ করেন। আপনারা সবাই সেই হাসিনাকে খুশি করার একরকম তরিকা ছিল। এখন বিএনপি সরকারকে খুশি করার তরিকায় নামছেন এবং ঢাকা শহরে এখন ওই সাদা শার্ট আর খাকি প্যান্টের কাপড়ের অভাব পড়ে গেছে। প্রত্যেকে এখন সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা শুরু করছেন। যারা তারেক রহমানের আশেপাশে যেতে চাচ্ছেন বা তারা এই নতুন বেশভূষায় আ ধরে ফেলছেন আরকি। তো এগুলো সব ধান্দাবাজির অংশ। আমরা বলব আ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আন্তরিকতা বা ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে হাইলাইট করেন। সেই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যেতে তার যে মন্ত্রিপরিষদ
তার এমপি বা তার দলের যারা নেতাকর্মী তাদের উপরে চাপ সৃষ্টি করেন। বাংলাদেশ আমাদের সবার, এবং বিএনপি যে স্লোগান সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এইসব চাটুকার, এইসব অপদার্থদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। না হলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। এবং বিএনপি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা শহর, উপজেলা এবং বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগকে পুনর্বাসন যেভাবে করছে প্রকাশ্যে এবং গোপনে, সকল জায়গায় যেভাবে আওয়ামী অনুসারী বা আওয়ামী সুবিধাভোগীরা আবারও মাথাচাড়া দিচ্ছে, এই রামিসার মতো এরকম একটা ঘটনা যদি আল্লাহ না করুক আগামী ১ বছর পরে ঘটে, এই সরকার টিকিয়ে রাখাই কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ এই রামিসাকে কেন্দ্র করে যেসব আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগের ভিতরে ঢুকে চেষ্টা করছে এটাকে আরো খারাপের দিকে নেয়ার জন্য। তো তারেক রহমানের এই ৩ মাস বয়সী সরকারকে খুব বেশি আ আর কিছু বলতে চাই না আসলে। মানে ধরেন যে আপনি যদি গুরুত্ব অনুধাবন আ আপনি করছেন প্রধানমন্ত্রী, কিন্তু আপনার মন্ত্রিসভার লোকজন, আপনার প্রশাসনের লোকজন, আপনার পুলিশ, আপনার গোয়েন্দা সংস্থা যদি এই গুরুত্ব অনুধাবন না করে, আল্টিমেটলি এই সরকার ব্যর্থতার দিকেই পর্যবসিত হবে। এবং শুধুমাত্র ইয়াসমিন ধর্ষণ এবং হত্যার ঘটনায় একবার বিএনপি সরকারের পতন হয়েছিল, সেই বিষয়টি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই। এবং আমি মনে করি যে নতুন আইন বা আদালত প্রতিষ্ঠার দরকার নেই। নারী এবং শিশু নির্যাতনের যেই আদালতগুলো আছে, সেই এক্সিস্টিং আদালতে প্রয়োজনে নতুন কোন ধারা সংযোজন বিয়োজন করা যেতে পারে, অথবা যে এক্সিস্টিং যেই ধারাগুলো আছে সেখানে মামলাকে এক্সপেডাইট করার জন্য সকল কার্যকর পদক্ষেপ নিতে হবে। আর সুপ্রিম কোর্টের এই যে লম্বা সময়, প্রয়োজন সুপ্রিম কোর্টের সকল অবকাশ আগামী ১ বছরের জন্য বন্ধ করেন। বছরের মধ্যে ৩ মাস থাকে বন্ধ। এই অবকাশ, ওই অবকাশ, শীতকালীন অবকাশ, গ্রীষ্মকালীন অবকাশ, এই যে ডিসেম্বরের পুরো ১ মাস বন্ধ, ঈদের আগে পরে বন্ধ। অর্থাৎ এই যে মানে বাংলার যে জট, সেখানে এত রিল্যাক্সেশন এর কোন সুযোগ নাই। চাপ দেন। এবং আমার ধারণা সরকার যদি বিচারপতিদের বলে বা চিফ জাস্টিসকে বলে, তিনিও এটা কনসিডার করবেন যে না, আমরা মামলা কমাই আগে ভাই। দিন-রাত কাজ করে মামলা কমাই। এই যে ডেট রেফারেন্স, আপনি তো আইনমন্ত্রীর কথা শুনলেন, আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে পড়ে আছে। এবং আপনি যদি বিচার করলেন, শাস্তি হইল না, লাভ কি? কোন প্রভাব পড়বে? রামিসার এই হত্যাকারীদের আপনি ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন, ১ মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করেন। আপনি দেখেন ৬ মাসের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি ঘটবে। এই রামিসার পরপরই চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ আপনাকে আইনের মধ্যে রেখে মানুষের মধ্যে সংশোধন করা যাবে না। আর পাশাপাশি আপনি জানেন যে রামিসার যে ধর্ষক, এই হত্যাকারী, সে কিন্তু ইয়াবা আসক্ত। তো এই সরকার আসার পরেই আমরা দেখলাম যে মাদক নির্মূলের জন্য ডিসি মাসুদ মানে কি বলবো, সরওয়ার্দী উদ্যান মানে উঠাল-পাথাল করে ফেলতেছে। তো পুলিশ জানে না যে মাদকের মূল ব্যবসায়ী কারা, মাদকের চালান কোত্থেকে আসে, মূল হোতা কারা। আপনি খুচরা পর্যায়ে যারা পার্কে বসে বা এম এম আ গলিতে বসে মাদক সেবন করছে তাদেরকে ধরে আপনি মাদক নির্মূল করবেন? পুলিশ জানে না যে কারা মাদক ব্যবসা করে। র‍্যাব জানে না কাদের কাদের কাছে মাদকের গোডাউন আছে। পুলিশ জানে না যে নেতাদের মধ্যে কারা এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ জানে না যে উম আ বিএনপির কোন পর্যায়ে বা আওয়ামী লীগের কোন পর্যায়ে বা এখনো যারা বিভিন্নভাবে সাধারণ ব্যবসায়ীর আড়ালে তারা কি ব্যবসা করে। পুলিশ তো মাসোহারা খায়, র‍্যাব তো মাসোহারা খায়। তারা খেয়ে মাদক নিয়ন্ত্রণ করছে না। তো মাদকটাকে নিয়ন্ত্রণ করেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, পরিস্থিতি ক্রমশই উন্নতির দিকে যাবে। এবং আ মানুষের ক্ষোভকে অন্যভাবে দমন করার চেষ্টা করে কোন লাভ হবে না। জুলাই বিপ্লব আপনি মানেন বা না মানেন, আপনি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না। আপনি যদি মনে করেন ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগকে শক্তিশালী করবেন, আওয়ামী লীগ আপনাকে সহযোগিতা করবে, তাহলে দল হিসেবে বিএনপি তার এই প্রতিষ্ঠার পর থেকে এযাবৎকালের সবচেয়ে ভয়ংকর ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে। আপনি যদি জুলাই বিপ্লবকে আম আ বিএনপির এক মন্ত্রী বলছিলেন, সরি, এক এমপি বলছিলেন, সম্ভবত আশরাফুদ্দিন নিজাম। তিনি বলছিলেন যে ওই যে ৭১-২৪ বাদ দিয়ে আসেন দেশের জন্য কাজ করি আমরা। ওই আপনি ৭১ নিয়ে টানাটানি, ২৪ নিয়ে টানাটানি, ধাক্কাধাক্কি, কামড়াকামড়ির কোন সুযোগ আমার মনে হয় নাই। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছরে মানুষের মনে যে ভয় ঢুকিয়েছিল, জুলাই বিপ্লব মানুষের মনের এই ভয় কাটিয়ে দিয়েছে। এবং এই ভয় কাটানো যেই জাতি এখন, সেই জাতিকে আপনি ওই পুরান স্টাইলে আসলে প্রবোধ দিয়ে বা বক্তৃতা দিয়ে আপনি বোঝাতে পারবেন না। তাদেরকে হাতে কলমে কার্যকর পদক্ষেপের মাধ্যমে আপনাকে বোঝাতে হবে। এবং আমি বিভিন্ন সময়
নির্বাচনের আগেও বলেছি, এখনো বলছি যে বিএনপি এখনো মনে করছে এইটি ২০০১ সাল। মাঝখানে যে ২৫ বছর পার হয়ে গেছে এই বিষয়টি তাদের মাথায় নাই। ১৭ বছর যে বিএনপির নেতাকর্মীরা কি অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা যে অবর্ণনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছে সেটিও তাদের মাথায় নাই। তারা ৩ মাসেই তাদের যে অ্যাটিটিউড তাতে মনে হচ্ছে তারা বোধহয় আজীবনের জন্য ক্ষমতায় চলে এসছে। মানে তারা এখন যা ইচ্ছা তাই করতে পারে। তারা এখন যেভাবে খুশি সেভাবে চালাতে পারে এবং তারা যে ন্যারেটিভস দিবে, তারা যে বক্তব্য দিবে আমাদের সবাইকে সেটি বেদবাক্য হিসেবে মেনে নিতে হবে। মানে ঐশী বাণী হিসেবে মেনে নিতে হবে। তারা সকলের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে গেছে। তাহারা যেভাবে বলিবে সেভাবেই চলিতে হইবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইনমন্ত্রীকে পরিবর্তন করেন। মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনেন। রাজনৈতিকভাবে অভিজ্ঞ যারা এই দেশের মাটি মানুষের সঙ্গে যুক্ত, যারা হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, যারা হাসিনার দ্বারা নিষ্পেষিত হয়েছিল, তাদেরকে আপনি সামনে আনেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেন। কারণ তারা ফিল করবে বিষয়টা। হাসিনার ভয়াবহ বিভৎসতার মধ্য দিয়ে যারা কাটিয়েছে, তারাই বুঝতে পারবে, তারা অনুধাবন করতে পারবে যে তাদের কি করা উচিত, বাংলাদেশের জনগণের জন্য কি করা উচিত, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য কি করা উচিত। এইসব সাহেব সুবা দিয়ে আপনার সবার আগে বাংলাদেশ বা আই হ্যাভ এ প্ল্যান এটি বাস্তবায়ন করা আসলে সম্ভব হবে না। আমি খুব দুঃখিত যে ৩ মাসের মধ্যেই এই কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু এটাই বাস্তবতা, এদিকেই যাচ্ছে এবং আপনার দলের প্রত্যেকটা নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে সতর্ক করেন। কারণ আমার মনে হয় যে বাংলাদেশের পত্রিকাগুলা, গণমাধ্যমগুলাকে হয়তো এখনো নিয়ন্ত্রিত বোঝাই যায়। অনেক সংবাদই তারা কি বলবো, এটা সেলফ সেন্সরশিপ, হাসিনা যেই ভীতি ঢুকিয়ে গেছে মাথায়, এরপরে আসলে তারা এখন অনেকেই করতে পারেন না। তো এবং নিয়ন্ত্রণ এখনো আছে। অনেকের স্বার্থের সঙ্গে যুক্ত থাকার কারণে তারা অনেকে অনেক কথা বাংলাদেশ থেকে বলেন না। কারণ প্রত্যেকটা মালিকের ব্যবসা আছে, প্রত্যেকটা মালিকের নানা ধান্দা আছে আপনাদের কাছে। দয়া করে সোশ্যাল মিডিয়া আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আমি দেখতেছিলাম যে বিএনপির এক গ্রুপ এখন ওই আওয়ামী লীগের মতো ঝাঁপায় পড়ছে। গুজব বন্ধ করতে হবে, অপপ্রচার বন্ধ করতে হবে। আরে বেটা, কোনটা গুজব কোনটা অপপ্রচার? হাসিনা তো হচ্ছে হাসিনার অনুসারীরা সবই গুজব বলে ফেসবুকে একটা পেজই করছিল। সকল সত্য ঘটনা ওখানের মধ্যে ঢুকাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করত। কোনো লাভ হয়নি। মানুষ এখন সবই বোঝে, সবই জানে। আর এই জায়গাগুলো আপনি নিয়ন্ত্রণ করেন। তারপরে আরো কিছু বিষয়, আরো কিছু ব্যক্তি আছে, সেগুলো নিয়ে আমি হয়তো কাল পরশু হয়তো কথা বলব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উপরে আমার পূর্ণ আস্থা এখন পর্যন্ত আছে। আপনি ভালো কিছু করতে চান, ভালো কিছু করতে চাচ্ছেন, আপনি কাজ করছেন। কিন্তু আপনার অ্যাসোসিয়েটস যদি দক্ষ না হয়, আপনার অ্যাসোসিয়েটস যদি আপনার মনের ভাবটা যদি বুঝতে না পারে, আপনার মন্ত্রী পরিষদ বলেন বা আপনার আশেপাশে যারা অবস্থান করছেন আপনার কি বলবো সহযোগী হিসেবে, সহকর্মী হিসেবে, তারা যদি আপনার এই কি বলবো উইলটা যদি বুঝতে না পারে, আপনার ইচ্ছাটা যদি বুঝতে না পারে, আপনার এই পরিকল্পনা যদি বুঝতে না পারে, তাহলে আলটিমেটলি ফলাফল একটা বিগ জিরো ছাড়া আর কিছুই হবে না। তো আশা করি রামি স্যার এই 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 বর্বর নৃশংসতার বিচার আমরা আশা করি অত্যন্ত দ্রুত গতিতে পাবো এবং আমি প্রত্যাশা করব যে সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রধান বিচারপতির সঙ্গে আপনারা বসে কোথাও যদি কোনো পরিবর্তন আনতে হয়, কোথাও যদি কোনো বিশেষ নির্দেশনা দিতে হয়, সরকারের পক্ষ থেকে বিচার বিভাগকে যদি কোনো অনুরোধ করতে হয় সেটি করেন এবং শুধু রামিসা নয়, যতগুলো ধর্ষণের মামলা এই যাবৎকালে পেন্ডিং আছে সেগুলোকে আপনারা অত্যন্ত দ্রুত গতিতে আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সর্বোচ্চ সিদ্ধান্ত দিয়ে এটিকে কার্যকর করুন। আমার মনে হয় সেটি বন্ধ হয়ে